বাইরে দাঁড়িয়ে কেন? রুদ্র মজা করে বলে। ফ্রেশ বাতাস উপভোগ করছি, আপনিও চাইলে উপভোগ করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিভান খান ভ্রুকুটি করে বলেন। বর বউ নিয়ে বাইরে দাঁড়িয়ে এভাবে ফ্রেশ বাতাস উপভোগ করা, এটা আবার কেমন কাজ? ইউনিক কাজ আঙ্কেল, আপনি বুঝবেন না। সর্দার মহলে তো কখনো থাকেননি, তাই জানেন না আমরা কত ইউনিক কাজ করে থাকি। সব থেকে বেশি আমরা বর বউ নিয়েই করে থাকি। আপনি চাইলে আপনাদের নিয়েও এমন ইউনিক কিছু করে দেখাতে পারি। নট ইন্টারেস্ট। মায়া একবার রাজের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করে ভিতরে ঢুকলো। মাহমুদ সর্দার এগিয়ে এসে রাজকে বলেন। আবার কোন অঘটন ঘটিয়েছো? যেখানে অঘটন ঘটে আছে সেখানে আমি আবার নতুন করে কি ঘটাবো? তুমি মানেই তো অঘটন। এই জন্যই তো আমি দেশে না থাকাকালীন তোমরা আর তোমার দুই ভাইয়ের 2 নম্বর বউগুলো মিলে আমার একমাত্র অবলা বউকে শাশুড়ির সমেত বাড়ি থেকে বের করে দেয়। একটা মাত্র অবলা বউ জুটতো আমার কপাল, কিন্তু তোমার 2 নম্বর বউয়ের যন্ত্রণায় আমার বউটা পরিবর্তন হয়ে এতই হিংস্র যে আমি নিজেই মাঝে মাঝে মাইনকে চেপায় ফাইসা যাই। তোমার যে ব্যবহার, তাতে এমন বউ প্রয়োজন। ভুল বলে বাবা, সঠিক সময় বউ থাকলে এই ব্যবহার পেতে না, বরং আমাকে একটা জুনিয়র নিয়ে অদস্য বাবা হতে দেখতে। এখন হাত পা বেঁধে রেখেছো কি? হাত পা বাঁধানি বলে তো বাবা হবার সুখবর দিতে পারলাম না এখনো। উদ্ধার করেছো, এখন যাও সামনে থেকে। তোমার কি মনে হয় এত সুন্দর বউ রেখে আমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাবো, তাই না? কখনোই না, আমি গেলাম এখান থেকে। তুমি ভাবো রাতে কোথায় থাকবে, কারণ তোমাকে তো আর ঘরে জায়গা দিচ্ছে না তোমার 2 নম্বর বউ, তাই না? মাহমুদ সর্দার রক্তিম দৃষ্টি দিলেন। রাজ টেডি হাসি দিয়ে বলে। আমি একটা কথা খুব ভাবি, জানো বাবা? কি কথা? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করে সুখে থাকার জন্য, আর তুমি কিনা আমার বাবা হয়ে দ্বিতীয় বিয়ে করেই জীবনকে তেজপাতা করে দিলে, পুরুষ জাতির মান ইজ্জত খেয়ে দিলে বাবা। তুমি যদি এখান থেকে না যাও, তাহলে এই বাবা হবার মুহূর্তে আমার কাছ থেকে খাবে একটা চাপকে থাবা। রাজ পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। সবাই সেখানে বসে আছে। রাজ সবাইকে দেখে ভ্রুকুটি করে বলে। ঘরে না গিয়ে এখানে কেন? তোমার ঘরে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই দেখার আনন্দে ব্রো। রাজ ভ্রুকুটি করে তাকালো রুদ্রের দিকে। এবার এমন হাসি দিল যেন সে খুব আনন্দিত এসব দেখে। তোমার বউ ব্যাগ গুছিয়ে নিচ্ছে, বাড়ি ছাড়বে এখন। এ কেমন জ্বালা, একটু রাগ করলে কেন বাড়ি ছেড়ে যেতে চায় সকল বউরা? মায়া লাগেজ নিয়ে নিচে আসে। রাজ সেদিকে তাকিয়ে বলে। আরে কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছা যাব, আপনাকে বলবো না। সে না বলো, আমার কিছু পাঞ্জাবি নিয়েছে তো, সাথে কয়েকটি টি শার্ট আর আমার কিছু ব্যবহৃত প্রোডাক্ট। আপনার জিনিসপত্র আমি নিব কোন দুঃখে? কারণ তুমি যেদিকে যাবে আমিও সেদিকে যাব। ওকে? আমি জাহান্নামে যাচ্ছি। যেখানে আসো সেখান থেকে আবার এই স্থানে পদার্পণ করার কোনো মানেই হয় না। মাহমুদ সর্দার গলা উঁচিয়ে বলেন। তোমার এই জায়গাটা জাহান্নাম বলে মনে হয়? তুমি বুঝি জান্নাতের বাতাস উপভোগ করছো বাবা? নিজের ঘরে যাও না একটু, দেখি কেমন জান্নাত উপভোগ করো তুমি। মাহমুদ সর্দার একবার মালিনীর দিকে চেয়ে চুপ হয়ে গেলেন। ছেলে তার ইজ্জতে হাত দিয়েছে, বেশি মুখ ফোটানো সম্ভব নয়। তার মুখ ফোটার আগেই ছেলের বোমা ফোটে। মায়া আর চোখে যারাকে ইঙ্গিত করে বেরিয়ে যেতে নেয়। রাজ হাত ধরে পথ আটকে বলে। রাগ হবে, অভিমান হবে, সেটা নিয়ে এক ঘরে বোঝাপড়া হবে। এইভাবে ঘর ছাড়ার চেষ্টা করবে না। কোলে কি করবেন? মায়ের চোখে রাগ, সাথে রাজেরও। সবাই দুজনের দিকে চেয়ে আছে। এখনই কি বোমা ফাটবে নাকি? মায়ের প্রশ্নে রাজ ক্ষণিকের নিশ্চুপ থাকলেও পরে মুচকি এসে মায়ের কানে কানে বলে। দ্বিতীয়বার বাবা হওয়ার প্রসেসিং শুরু করে রাগ ভাঙিয়ে দেব। মায়া চোখ বড় বড় করে তাকালো। কেউ শুনতে পায়নি, কিন্তু সবাই মায়ের রিয়াকশন দেখে ভাবলো রাজ কোনো ভালো কথা বলেনি, বরং মায়াকে রাগিয়ে দেওয়ার মতোই কিছু বলেছে। মায়া দূরে সরে বলে। আমি আপনার সাথে এক ঘরে থাকবোই না। আজকের দিনটা সুযোগ দিলাম, আমাকে সবকিছু জানালে অনেক ভেবে চিনতে ফেরত আসবো, না হলে না। রাজ কিছু বলতে নিবে, মাহমুদ সর্দার বলেন। এভাবে অভিমান না করে তোমরা আলাদা একটু কথা বলে নাও। দুজনের মধ্যে একটা বোঝাপড়া করা দরকার। রাজ ও মালিনী তাকালো মাহমুদ সর্দারের দিকে। দুজনের চাহনি দিয়ে মাহমুদ সর্দার বিরক্ত বোধ করে সোফায় বসেন। মায়া বলে ওঠে। আপনার ছেলে আমার পেছনে পেছনে ষড়যন্ত্র করেছে বাবা। আমার জীবনের সব থেকে বড় ক্ষতি আপনার ছেলে করে দিল। কাজটা করবার আগে আমার সাথে তো আলাপ করেনি একবারও। সেই পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না মায়াবতী। না আমি সঠিক সময়ে পাচ্ছি, আর না তুমি আমাকে সঠিকভাবে কিছু জানিয়ে রেখেছো। দোষ কিন্তু একপাক্ষিক না, এখানে দুজনেরই আছে। কি ঘটেছে তোমাদের মধ্যে? বিভান খানের কথা শুনে চুপ হয়ে গেল সবাই। মায়া জোরে সোরে নিঃশ্বাস নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলেন।
আপনার ছেলে যেটা করেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে এক ঘরে আমি আর থাকবো না। এক ঘরে না থাকা মানে তো বাড়ি ত্যাগ করা। বোন চল আমার সাথে। মৌকে কথাটা বললেও মাহমুদ সর্দার বলেন, এক ঘরে থাকবে না ভালো কথা, কিন্তু বাড়ি থেকে যেও না। তোমার অবস্থা ভালো না। রাজ চোখ বড় বড় করে দেখছে দুজনকে। মাহমুদ সর্দার এবার মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে মায়ার উদ্দেশ্যে বলেন, তুমি যতদিন চাও অন্য ঘরটায় থাকতে পারো। রু মানে মোহনার সাথে এক ঘরে থাকবে। মায়া একটু ভেবে বলে, আজকের রাতটার জন্য থাকবো আমি। কাল সকালের মধ্যেই আপনার ছেলের থেকে আমি যদি উত্তর না পাই তো আমিও থাকবো না এই বাড়িতে। বলে রুবির দিকে ইশারা করে লাগেজ নিয়ে যেতে থাকে। মাঝপথে একটু থেমে ভাবছে বীর যদি যারাকে কিছু প্রশ্ন করে ঝামেলা তৈরি করে, তাই পেছনে ফিরে যারার উদ্দেশ্যে বলে, তুমিও আমার সাথে আসো, আজকে আমরা গার্লস পার্টি করব। যারা সম্মতি জানি যেই উঠতে নিবে, বীর যারার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, রাগারাগি করেছিস তোরা স্বামী স্ত্রী মিলে, আর এখানে আমার বউকে নিয়ে টানাটানি মানে কি? কারণ তুমি ওই মন্ত্রীর মতোই, কেউই তাদের বউকে বুঝবে না। শোনো যারা, আমার ভাইটাও কিন্তু ওই মন্ত্রীর সঙ্গ নিয়ে চলে, তাই বলে দিচ্ছি সতর্কে থেকো। এরা বয়েজ পার্টি মিলে আমাদের শুধু ঘোল খাওয়াতে জানে। ভালোবাসার কথা বলে পেছনে ছুরি ঘোরাবে এরা। যারা পড়লো বিপাকে। তার হাতটা ধরে আছে একটা জম, যাকে যারা ভালোবাসে আবার ভয়ও পায়। বীর যারার দিকে ফিরে বলে, একদম মাথায় উল্টাপাল্টা চিন্তা আনবে না। আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে গুলি করে মগজে যত সব পোকা আছে সব উড়িয়ে দিব। যারা হতভম্ব হয়ে বলে, মগজে পোকা থাকে? সে তুমি সময় হলে দেখতে পাবে। বলেই বধূ বেশে থাকা যারাকে কোলে নিয়ে চলে যায় বীর। বিভান খান অবাকের সাথে ছেলেকে দেখছে। বীর যেতে যেতে রাজকে বলে, বউকে হিংস্র বানাতে চেয়েছিলে, ভালো কথা। এবার তোর সংসার তুই সামলা। তোর বউ যেন আমার বউকে না টানে। আবে শালা, বউ আমার হলে বোন তোর। শিক্ষা তো তুই দিয়েছিস, এখন ভোগ কর। বোঝ কেমন লাগে যখন বউ সামনে দিয়ে ছুরি চালায়। আমারটা সেই সুযোগই পাচ্ছে না, তাই আমি ভোগ করছি না। বলেই দরজা লাগিয়ে দেয় বীর। মায়া ওদের কথায় মাথা না ঘামিয়ে চলে যেতে নেয় রুবির ঘরের দিকে। রাজ লম্বা কদম ফেলে সিঁড়ি দিয়ে উঠে মায়ের সামনে দাঁড়ালো। মায়া কিছু না বলে আবারও রাজকে তোয়াক্কা না করে রুবির ঘরের দিকে যেতে নেয়। রাজ চোখ বড় বড় করে মায়াকে দেখে নিয়ে লাগেজে দিল লাথি। বেচারা লাগেজ দূরে ছিটকে গেল। আজ তার জীবন নেই বলে কান্না করতে পারল না। মায়া কিছু বলতে নিবে, রাজ সেই সুযোগ না দিয়ে মায়াকে পাজাকোলা করে নিজের ঘরে নিয়ে যায়। এই দৃশ্য দেখে যে যার ঘরে যেতে নেয়। রুদ্র এসে মাহমুদ সর্দারকে দেখে বলে, এই দুই ভাইকে দেখে তুমি কিছু শিখতে পারো বড় বাবা। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে তাকালেন। রুদ্র হেসে দিয়ে বলে, বউ রাগ করলে কিন্তু ঝগড়া নয়, বউকে কোলে নিয়ে ঘরে যেতে হয়। মাহমুদ সর্দার রাগী দৃষ্টিতে তাকালেন। রুদ্র ভয়পর অভিনয় করে বলে, না মানে চোখের সামনে যেমন দৃশ্য দেখবো তেমনটাই তো ব্রেনে বুঝ দিব। একদিক থেকে কিন্তু আমি ঠিকই বলেছি। ব্রো দুজনে বউদের নিয়ে স্ট্রেইট থাকে বলেই কিন্তু তাদের ঝামেলা বেশিক্ষণ থাকে না। বলে রুদ্র চলে যায় শীষ বাজিয়ে। মাহমুদ সর্দার তাকালেন মালিনীর দিকে। মালিনী কোনো কথা না বলে ঘরে চলে গেল। মায়াকে ঘরে এনে রাজ দরজা দিতে একটু থেমে গেল। মায়ার পিছনে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলে, শালা যেদিকে যাবো সেদিকে চেয়েছি আমরা, আমার বেডরুমটাও ছাড়লো না। মায়া এসে রাজকে ধাক্কা দিয়ে বলে, আপনি শোনা। বলতে দিল না রাজ। মায়ের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, চুপ করো মায়াবতী। মায়ের রাগ বাড়ছে, সে হুঙ্কার দিয়ে বলে, এখন আবার চুপ করতে বলছেন কেন? বাথরুমে চলো। মায়া পারলে এখন রাজকে খুন করে দেয়। এই অসময়ে সে বাথরুম বিলাস নিয়ে ভাবছে। মায়া রাগে গজগজ করে বলে, আপনার বাথরুমে বিলাস লেগেই থাকে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ওই মস্তিষ্কের মতো চলি না। ইটস ইম্পর্টেন্ট মায়াবতী, তাড়াতাড়ি বাথরুমে চলো। মায়া রেগে যাচ্ছে বেশি বেশি। রাজ্যে সিসি ক্যামেরা দেখেছে এটা বোঝাতে পারছে না। এদিকে নিজে মুখে বলতেও পারবে না, বললেই ওপাশের ব্যক্তি সব ধরে নিয়ে যাবে। মায়ার আগে গজগজ করতে করতে একটা গ্লাস ভাঙলো। অতঃপর ফুলদানি নিয়ে যেই ভাঙতে নিবে, রাজ এগিয়ে এসে মায়ার হাত ধরে বলে, ভাঙচুর করে কিছু হবে না, বাথরুমে চলো দ্রুত। ওটাই আমাদের সুখের স্থান, বুঝলে? শাট আপ। চিৎকার করে বলে মায়া। রাজ বুঝলো তার বউ খেপেছে, এখন মুখে বলে কাজ হবে না, তাই মায়াকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। আশেপাশে তাকিয়ে নিখুঁতভাবে সবকিছু দেখছে। এদিকে মায়া ছোটাছুটি করছে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ার বড় বড় নখগুলো রাজের গলায় ফুটছে। ছোপ ছোপ রক্ত দেখা দিল রাজের গলার কাছে। মায়া রেগে আগুন।
রাজ যখন দেখলো এখানে সিসি ক্যামেরা নেই, শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। মায়া তখনও রাজকে আঘাত করছে। রাজ এবার মায়ার দিকে চোখ রেখে গলার দিকে তাকালো। শ্যামবর্ণের হওয়ায় গলার দিকে লাল দাগ না হয়ে কালো হয়ে আছে। মায়াকে আচমকাই বাথটাবে শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে বসে রাজ। মায়া ছটফট করছে, শাসিয়ে বলে, একে তো আমার মায়ের খুঁড়িকে বাঁচিয়ে রেখে আমায় আঘাত করেছেন, আবার এখন আমার সাথে রোম্যান্স করতে চাইছেন। আমি আপনার সাথে থাকবো ভাবলেন কি করে আপনি? আমি আমার মায়ের খুঁড়িকে শাস্তি দিয়েই ছাড়বো। এতে আমাদেরই ক্ষতি মায়াবতী। মানে? ছোট মা বেঁচে আছে। মায়া ভ্রু কুচকে দেখছে রাজকে। রাজ আবারও বলে, ছোট মা বেঁচে আছে, কিন্তু তার বেঁচে থাকাটাও ব্যর্থ। কমায় চলে গেছে পুরোপুরি। এতদিন ধরে শুধু নিঃশ্বাসের গতি আমরা ভেন্টিলেটর দিয়ে বুঝি, এখন একটু হাত পা অল্প স্বল্প নাড়াচ্ছে। আমার মা বেঁচে আছে? মায়ের চোখ বেয়ে পানি পড়ে। রাজ সেই পানি শুষে নিয়ে বলে, ওই দিন রাতে তোমাকে মিথ্যা বলা হয়, আসলে ছোট মা বেঁচে আছে। আমায় মিথ্যে কেন বলছেন? কারণ ছোট মা চায় তার মেয়েটা তার সুস্থ দেহটা দেখে ভেঙে না পড়ে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত হিসেবে পরিচয় নিয়ে বেড়ে উঠুক। তার মেয়েকেই তো সব কিছু বদলা নিতে হবে, তাই না? তাছাড়া তোমার অবস্থা তখন ভালো ছিল না, অ্যাসাইলামে রাখতে হয় কয়েক মাস। অসুস্থ হওয়ার পর একটু সুস্থ স্বাভাবিক হলেও আমি ছোট মায়ের কথা রাখতে তোমাকে কিছু জানাতে দেইনি। সকাল অপারেশন কমপ্লিট করে তোমাদের মা মেয়েদেরকে এক জায়গায় করতে চেয়েছি। আমি আমার মায়ের কাছে যাব। আজকে গেলে ধরা পড়ে যাবা, তাই কাল সময় করে তুমি আগে বের হবে বাড়ি থেকে, তারপর আমি। ধরা পড়বো কেন? আমাদের পেছনে লোক লাগানো আছে। ইনফ্যাক্ট শালারা আমাদের ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বউকে নিয়ে ঘরে এসে যে একটু বিশ্রাম নিব সেই উপায়ও তালা মারা। এখন দেখছি আমার বাথরুম প্লেসটাই সার্থক। সব জায়গায় সুরক্ষিত না থাকলেও এই জায়গাটা শুধু সুরক্ষিত আছে। মায়া এবার হেসে দেয়। একটু হেসে আবারও বলে, কিন্তু সোনালির ব্যাপারটা কি? ছোট মায়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা আমাদের বিয়ের আগে ধরা পড়েছে, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়ে ওঠে না, কারণ বডির সাথে ম্যাচিং করা হার্ট প্রয়োজন। আর একেবারে কমায় চলে যাওয়ার কারণে তার অপারেশন করার উপায় নেই। এতে করে রোগী মারা যেতে পারে। এমনিতেও রিক্সে আছে ছোট মা, কিন্তু এই অবস্থায় হার্ট ট্রান্সপ্লান্ট করলে ঝুঁকি অনেকটা বাড়ত। আমরা অনেক জায়গায় ছোট মায়ের সাথে ম্যাচ করে অনেক হার্ট করছি। ভাগ্যবশত সোনালির হার্ট ম্যাচিং করে, তাই তো সব জেনেও আমরা চুপ আছি। যেখানে বান্দা সত্যিনকে হার্ট দিতে গিয়ে ওপরে চলে যাবে, সেখানে আমি আর কেন আলাদাভাবে কষ্ট করতে যাব বলো? এখন সোনালি কোথায়? বৈদ্যুতিক শক দিয়ে ভুগছে। বলেই ফোন বের করে দেখালো মায়াকে। ভিডিওতে দেখা যাচ্ছে আদ্র ও কিছু লোক মিলে সোনালীর মস্তিষ্কে ইলেকট্রিক শক দিচ্ছে। সোনালী ছটফট করছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন যন্ত্রণা ভোগ করছে। মায়া খুশিতে আত্মহারা হয়ে রাজকে জড়িয়ে রাজের গালে চুমু দিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকেও বড় খেলাড়ি মন্ত্রীমশাই। কারণ এই খেলার সমস্ত প্ল্যান আমি আগে থেকে সাজিয়ে গেছি যে। কিন্তু ভাই কি বিমান খান আর সোনালির ব্যাপারে কিছু জানে? হুম বলবেন? না, ঠিক সময়ে প্রমাণ নিয়ে জানাবো। আগে আমার শাশুড়ির হার্ট ট্রান্সপ্লান্ট ভালোভাবে হয়ে যাক, তারপর বিমান খানের পালা। মায়া মাথা উপর নিচ করে হেসে দিল। রাজ মায়ার কপালে চুমু দিয়ে বলে, এখন শুরু করে দেই। কি? বাথরুম বিলাস। আমাদের সন্তান আছে ওখানে মন্ত্রীমশাই। মায়ের পেটের দিকে ইঙ্গিত করে বলে রাজ। রাজ নিচু হয়ে মায়ের পেটে চুমু দিয়ে বলে, আমাদের বংশের প্রদীপ আমাদের জীবনকে নতুন রূপে আলোকিত করতে আসছে। আগমনের আগেই আমাদের জীবনের সমস্ত আপদ দূর করে দিচ্ছে। রাজের কথা শুনে মায়া মৃদু হেসে বলে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি মন্ত্রীমশাই। কি সারপ্রাইজ? তাজ বেঁচে আছে। রাজ অবাকের সাথে একটু ভাবতে থাকে, অতঃপর কি যেন ভেবে আন্দাজে বলেই দেয়, মেহের কি তাহলে আমার? মাথাটা উপর নিচে করে রাজ প্রশ্ন করে, কিভাবে কি? সেদিন যখন তাজকে কিডন্যাপ করা হয় আমাকেই সবার আগে জানানো হয়। আপনি সেদিন ব্যস্ত ছিলেন। আমি অনেক আগে গেলেও আমার স্পাইম্যান আড়ালেই ছিল, যাকে কেউ দেখতে পায়নি। আমাকে অনেক আগেই জানিয়ে রাখে গাড়িটা বান্দরবনের দিকে যাচ্ছে। সেখানে খাদ আছে, মানুষ ওখান থেকে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে যতই নাম করা হোক না কেন। অনেক ভেবে আমি জারাকে দিয়ে ওখানে জারার মাধ্যমে কিছু উদ্ধারকারী পাঠাই, কারণ আমার সন্দেহ হয় ওরা নিজেদের বাঁচাতে ওই খাদ ব্যবহার করতে পারে। আমার সন্দেহ একদম মিলে যায়। আমরাও অভিনয় করতে থাকি, নাহলে আর সাথে লোক অন্যভাবে হলেও তাজের ক্ষতি করত। তাই ওদের ফার্স্ট মিশনকে আমরা সুযোগ দিই। নিচে সমস্ত ফোর্স থাকলেও তাজ নিচে পড়ে গিয়ে মুখে বেশ জোরে আঘাত পায়। তাজের মুখ থেতলে যায়। রুবি আর স্পাইম্যান মিলে ওকে হসপিটালে নিয়ে যায়। জারা আর আমি আহত।
এরপর জানানো হয় তাজের সার্জারি করা হবে। আমি কয়েকদিন হসপিটালে অসুস্থ হবার অভিনয় করি যেন মিহির আর সোনালির প্ল্যান জানতে পারি। মিহির বোকামি করে আমার দিকে ঝুঁকে আসে। রুবি হেল্প না করলে এটা জানতেই পারতাম না। আমরাও টার্গেট করি মিহিরকে নিয়েই গেম স্টার্ট করব। যাকে নিয়ে আমাদের গেম স্টার্ট হবে তাকে শেষ করে দিব। হয়েছেও তাই। আমরা বড় সার্জেন্ট দিয়ে তাজকে মিহিরের রূপ দেয়াই। আর মিহির এখন এই পৃথিবীতে নেই মন্ত্রীমশাই। সেদিন রাতেই ওকে আপনি আহত করবার পর মোহন সর্দার মিহিরকে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে অজ্ঞান হয়ে যায় মোহন সর্দার। শরবত খেয়েছিল তাই। ওই সুযোগে জারার গ্যাংয়ের একজন যে ওয়ার্ড বয় হয়ে কাজ করছিল সে মিহিরের শরীরে বিষ ইনজেক্ট করে, যার কারণে ওই রাতেই বেচারা ইজিলি ওপারে চলে যায়। আমরা তাজকে নিয়ে এসেছি কারণ যে কষ্ট আমি বিমান খানের চক্রান্তে পেয়েছি সেই কষ্টটা এবার তাজকে দিয়েই বিমান খানকে দেয়াবো। তাই মায়াবতীর সমস্ত ইচ্ছে তার মন্ত্রীমশাই সমর্থন জানায়। আমার আর ধৈর্য ধরতে ইচ্ছে করছে না মন্ত্রীমশাই। আমি মাকে দেখতে চাই। আর তো কয়েক ঘন্টা মায়াবতী, এরপর সকালবেলায় যাবে দেখতে। এখন একটু মান অভিমানের অভিনয় করে পাশের রুমে চলে যাও, নাহলে মামা সব বুঝে যাবে, বুঝছো? অপারেশন কবে? আদরও ভালো জানে এই ব্যাপারে। সোনালির কিছু ডকুমেন্ট আছে যেগুলো কাল নিয়ে যেতে হবে। ওগুলো রুদ্র অনেক আগে নিয়েছে। শুধু ওগুলো দিয়ে একটা পেপারস তৈরি করে সোনালির টিপসই লাগবে, যেখানে উল্লেখিত থাকবে সোনালি নির্দ্বিধায় নিজের হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। ইউ আর সো গ্রেট মন্ত্রীমশাই। আপনি আমার সব ইচ্ছেকে কত সহজেই পূরণ করে দিচ্ছেন। মায়ের হাতে চুমু দিয়ে রাজ বলে, তুমি বলেছিলে একটা ছোট্ট ইচ্ছের কথা, আর আমি ভেবেছি তোমার পুরো জীবনটাকে পরিপূর্ণ করার কথা। কথাটুকু বলেই রাজ উঠে দাঁড়ায়। বাইরে বের হতে হতে বলে, আবার নাটক করতে হবে না এখন। বাইরে এসে আলমারি থেকে নীল রঙের শাড়ি ও নিজের জন্য পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে মায়াকে শাড়ি দিয়ে নিজেও চেঞ্জ করে আবারও বাইরে এসে বলে, জীবনে নারীদের কত যে রং দেখবো এটা অগ্রিম জানার খুবই ইচ্ছা হয় আমার। মায়া শাড়ি পাল্টে এসে রাজকে আলতো ধাক্কা দিয়ে অভিনয় করে বলে, আপনি আমাকে কি পেয়েছেন? যখন ইচ্ছে হবে কাছে টানবেন আর যখন ইচ্ছে হবে পেছনে ছুরি চালাবেন। এগুলো তো চলবে না। মায়া রাগের অভিনয় করে চলে যেতে নিলে রাজ হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আবে এই মায়াবতী, শাহ মিরাজ কখনো কারোর পিছনে ছুরি চালায় না, সোজা সামনে থেকে চালায়। তবে আমাকে পিছন থেকে কেউ আঘাত করতে আসলে পাল্টা আঘাত করে তার দিকে চলে যায়। তাহলে দেখাই যাক খেলা কতটা জমে। মন্ত্রীর এই পাল্টা আঘাতটা না হয় নিজ চোখেই দেখে নেব। জো হুকুম মেরে রানী। মায়া চলে গেল। রাজ যেতে বলেছিল তাকে। সিসি ক্যামেরার সামনে বেশি অভিনয় করা সম্ভব না। মায়া এখন মোয়ের কাছে গেল। কিছুক্ষণ পর পিয়াস ঢুকলো রাজের ঘরে। রাজ ভ্রু নাচিয়ে আড়মোড়া দিয়ে বলে, বসের সাথে ঘুমাতে এসেছো বেবি? আপনাদেরকে বিরক্ত করা? কেন? আপনি ভোরবেলা বউ ভেবে পাশে যাকে পান তাকে জড়িয়ে ইয়ে খান। আমি সেই ইয়ে খাবো না। ইয়া মানে যেটা আগের বার রুদ্র ভাইকে দিয়েছিলেন, নাওজিবিল্লা মার্কা ছিল। কেন তুমি কখনো ইয়ে খাওনি যে এতটা ভয় পেয়ে যাচ্ছ? পিয়াস কথা না বাড়িয়ে সোজা চলে যায় সোফায়। রাজ এবার হেসে দেয়। পিয়াসের মুখটা দেখার মতো ছিল। মায়ার থেকে শুনেছে এই ঘরে সিসি ক্যামেরা আছে। বেচারা ভয়েতে আছে। রাজ যদি ঘুমের ঘোরে তাকে চুমু খায় তাহলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে। এই রিস্ক নিতে চায় না। পিয়াসার কাণ্ডে এবার অট্টহাসিতে হেসে দেয় রাজ। কথা না বাড়িয়ে সেও লাইট বন্ধ করে ঘুমের প্রস্তুতি নেয়। সকালের দিকে রাজ নিচে নেমে সবার দিকে চোখ রাখে। সবাইকে দেখার পর তাজের কাছে এসে তাজকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস ভাই? রুদ্র জুস খেতে নেয়। এহেন দৃশ্য দেখে মুখ থেকে সব পড়ে যায়। মাহমুদ সর্দার আকাশ থেকে পড়লেন। যাকে মেরে স্মৃতি হারিয়ে দিল তার খোঁজ নিচ্ছে রাজ। মোহন সর্দার বলে, নিজেই তো আহত করেছিলে, এখন কেন দরদ দেখাচ্ছ? তখন আমার বউ নিয়ে টানাটানি করছিল, কিন্তু এখন করছে না। সময় পাল্টেছে, তাই দরদ দেখাচ্ছে না এখন। বিভান খান নিচে নামতেই তাজের মনে পড়ে তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে একটা হাসি উপহার দিতে হবে। রবির দিকে একবার তাকিয়ে বিভান খানকে দেখিয়ে বাঁকা হাসি দিল তাজ। রাজ মৃদু হেসে চলে যায় টেবিলে। সবাই মিলে খেতে বসেছে। মায়া রাগ দেখিয়ে বলে, আমার খাবারের ইচ্ছা নেই, গেলাম আমি। রাজ বলে, আরে যাও যাও, তোমার জন্য কেউ বসেনি। বিভান খান দুজনকে পরখ করেন। তিনি এমনিতেও সিসি ক্যামেরার মাধ্যমে রাতে ঝগড়া দেখেছেন, তাই ধরে নিলেন ওরা দুজনাই ঝগড়া করে আছে। সোনালির ব্যাপারে এদের হাত নেই, এটাই চেয়েছিল মায়া। রাজ বিভান খানের নাকের ডগা দিয়ে তার গোপন বউকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। মায়া রাজ সে কাজে সফল হতে চলেছে। মিরপুরে রাজের নিজস্ব একটা ফ্ল্যাট কেনা আছে। এই ফ্ল্যাটের পুরোটাই রাজ কিনে নিয়েছে।
ফ্ল্যাটটি 9 নম্বর ফ্লোরে। উপরে আর কোনো ফ্ল্যাট নেই। বুঝে শুনে নিয়েছে এই জায়গাটা। এখানে রাখা হয়েছে শাহানা পারভিনকে। তাকে কোনো হাসপাতালে রাখেনি রাজ। রিস্ক নিবে না তাই। মায়া এসে আজ অনেক বছর পর মায়ের দেখা পেল। শাহানা পারভিন ঘুমে বিভোর। মায়া দৌড়ে এসে শাহানা পারভিনের হাতটা ধরে মন মতো চুমু খেতে থাকে। চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে, মা, আমার মা। আদ্র এক কোণে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।